আমার বাড়িতে যখন কেউ আসে তখন আমার থেকে খুশি আর কেউ হয় না। আগের দিন থেকে মাথার মধ্যে ঘুরতে থাকে যে কি রান্না করে খাওয়াবো, কি বানিয়ে খাওয়াবো, কোনটা ভালো লাগবে, সেই সব চিন্তা করতে করতে বিশ্বাস করবে না আগের দিন রাতের আমার ঘুমটাও হয় না। আজকে যে আসছে সে কিন্তু আমার অনেক পুরনো বান্ধবী, তার সাথে আমার অনেক দিনকার আলাপ। শুধু যে আমার সাথে আলাপ তা না, আমার আর প্রীতমের দুজনের সাথে কিন্তু আলাপ। তাই জন্য কিন্তু একদম সকাল সকাল উঠে সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছি। তাকে কালকেই জিজ্ঞেস করা হয়েছিল যে সে কি খাবে, তো সে তখন আমাকে একটা কথাই বলেছিল যে গরম স্যান্ডউইচ খাবে। তো আমি সেই হিসাবে চিকেন স্যান্ডউইচ রেডি করছি। আসলে আমার কাছে সলিড পিস এমনিতেই সবসময় চিকেন রাখা থাকে ফ্রিজে একটু হলেও, কারণ প্রীতম জিম করে, সেই কারণে সেইখান থেকেই আমি একটুখানি চুরি করে বলতে পারো এখানে চিকেনটা কাটতে বসেছি। আমি নিচে বসে কাটাকাটি করতে পারি, কিন্তু কেন জানি না এখন কোমরে ভীষণ ব্যথা হয়। মাঝে মাঝে যখন কোমরে খুব ব্যথা হয় তখন এইভাবে বটিটা নিয়ে উপরেই কাটতে থাকি। আর যেহেতু এইভাবে লাগানো যায় বটিটা স্ল্যাবের সাথে, তাহলে আমার একটু সুবিধা হয়েছে। আর এই বটিটা আমি কিন্তু অনলাইন থেকেই নিয়েছি। আর এদিকে সব চিকেনের সলিড পিসগুলো হাড় থেকে দেখো আলাদা করে নিচ্ছিলাম আমি। ওইদিকে প্রীতম বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিল। এই বাড়িতে আসার পর থেকে জানো তো আমার কোনো কিছুই মানা হচ্ছে না। মানে বলতে পারো আমি যে একটুখানি সব কিছু মেনে মেনে চলতাম সব দিকে, এখন আর সেটা আর হয় না। সত্যি বলতে আমার জানো তো এই বাড়িটাতে সবই ভালো, কিন্তু জানো তো ভিডিওর মধ্যে রুমগুলো ঠিক যত বড় বড় দেখা যায় ততটাও বড় বড় কিন্তু রুমগুলো না। এই যে মাঝে মাঝে তোমরাও বলো যে রান্নাঘরটা বেশ বড় লাগে, কিন্তু রান্নাঘরটা কিন্তু একদমই বড় না, বেশ ছোট। আর বড্ড বেশি গরম লাগে, কেন জানি না রান্নাঘরটায় ঢুকলে ভীষণ গরম লাগে, বাকি ঘরের আশপাশটা কিন্তু গরম লাগে না। এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, মানে চিকেনটা কী কী দিয়ে ম্যারিনেট করে রেখেছি বলি। একটু সয়া সস দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, আর একটু ভিনিগার দিয়েছি, দিয়ে আধ ঘন্টার মধ্যে ছেড়ে দিলাম। এখানে কেটেছিলাম মাশরুম আর তোমার হচ্ছে ক্যাপসিকাম, তার সাথে চিকেনটা একসাথে দিয়ে হালকা আঁচে পুরো চিকেনটাকে হালকা করে মানে সতে করে নিতে হবে। আর পুরো ব্যাপারটাই করেছি কিন্তু আমি বাটারের সাথে। আসলে প্রীতম বলে আমি স্যান্ডউইচটা ভালো বানাই, আবার আমার মনে হয় প্রীতম খুব ভালো বানায়। তো আমার হাতে যেহেতু খেতে চেয়েছে তো আমি বানিয়ে দিচ্ছি। তারপর লাস্টে আমি অ্যাড করলাম একটু অরিগ্যানো, একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিতে পারো। আমি এখানে আবার চিলি ফ্লেক্সটা ঢাকনাটা খুলতে পারিনি, আর সেই সময় প্রীতম ছিল বাথরুমে, সেই কারণে আমি আর খুলে দিতে পারিনি, তো ওটা স্কিপই করে গেছি। তো চিকেনটাকে দেখো এখানে ভেজে নিচ্ছি। আর আমার যেহেতু সকাল থেকে সেইভাবে খাওয়া হয়নি কিছু, ওই জন্য একটুখানি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। এখানে ফোন করে জিজ্ঞেস করছিলাম সে কতক্ষণে আসবে, তো সেই নিয়েই আমি এখন ফোন করছিলাম। তো ফোনে আমাকে জানালো যে কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করেই রেডি করছিলাম। আর ওইদিকে প্রীতম যেহেতু কাজে যাওয়ার সময় ভাত নিয়ে যাবে, তো সেই কারণে ভাতটাও কিন্তু আমি রেডি করছিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে ওই ভাড়া বাড়িটাতে থাকার পর এই ভাড়া বাড়িতে থাকতে অসুবিধা হয় না? হয়, অনেক অসুবিধা হয়, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করে নিচ্ছি, কি আর করা যাবে বলো। এখানে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমি মশলাটা বেটে নিচ্ছি। মানে চিকেনটা একটু ঠান্ডা হতে হবে, তারপরে কিন্তু বাকি প্রসেসটা করতে হবে। এখানে যেহেতু মাংস রান্না হবে সেই কারণে কিন্তু মাংসের মশলাটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। এই যে মশলা বানিয়ে নিয়েছি, মশলাটা ঢাকা থাক, তারপরে যখন মাংসটা এনে দেবে তখন কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিতে পারবো। আসলে বুঝতেই পারছো অনেক দিন পর দেখা হচ্ছে, অনেক গল্প থাকবে, তাই আমি জানি না কতটা কি ভিডিও করে উঠতে পারবো আসার পর থেকে। তো এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এদিকে গুঁড়ো মশলাটাও রেডি করে রাখছি। এখানে দিয়েছি জিরে গুঁড়ো, তার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, আর তার মধ্যে দিচ্ছি হলুদ, আর একটুখানি কাশ্মীরি রেড চিলিও দিয়েছি বলতে পারো। তো এই যে দিয়ে আমি সব কিছু পেস্টটা রেডি করে রাখছি, মানে এটা গুঁড়ো মশলার পেস্ট, এটাকে আমি এইভাবে রেডি করে রাখি। এই যে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, পেস্টটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে। মাংস কত কি আনবে জানি না, তবে যেটা বোঝা যাচ্ছে আমি ভাবলাম পেঁয়াজটা কেটেই রাখি, তাহলে সুবিধা হবে। আসলে আজকে আমি বলেছিলাম একটু দেশি চিকেন নিয়ে আসতে, তার কারণ আমি না ব্রয়লার মুরগিটা একদম খাওয়া ছেড়ে দিয়েছি বলতে পারো। যদি বা কেউ রান্না করে দিলে একটু আধটু খেতে পারি, এখন নিজে হাতে রান্না করলে তো আমি একটুও খেতে পারি না, প্রচণ্ড পরিমাণে বাজে একটা গন্ধ লাগে। তো সেই কারণে আমি তো ব্রয়লার মুরগি খাই না। ওই কারণে প্রীতমকে বলেছি, অনেক দিন ধরেই বলছিলাম একটুখানি দেশি চিকেন নিয়ে এসো তো।
আর যে আমার বাড়িতে আসছে সে কিন্তু চিকেন খেতে বেশ ভালোবাসে, সেই কারণে ভাবলাম একটু চিকেনই আনা যাক। সে আবার মটন প্রেমী না, সে কিন্তু চিকেন প্রেমী, সেই কারণেই কিন্তু মটনটা স্কিপ করে চিকেনটাই করা হচ্ছে। কারণ আবার ভেবো না যে লোকজন আসলে আমরা মটন বানাই না, এটা আবার ভেবো না। কারণ সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলতে হয় খুব ভেবেচিন্তে, যা কিছু দেখাতে হয় খুব ভেবেচিন্তে, নাহলে কিন্তু আমাদের এই 10 মিনিট 15 মিনিটের ভিডিও থেকে অনেক মানুষ অনেক রকম জাজমেন্ট দিয়ে দেয়। তো এখানে পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি। তোমরা যারা বলো রান্নাঘরটা একটু মেক ওভার করো, তাদেরকে বলবো একটু দাঁড়িয়ে যাও, অনেক কিছু জিনিস কিনে রাখা আছে, আমরা না সময় সুযোগে করে উঠতে পারছি না, বলতে পারো ইচ্ছাটাও হচ্ছে না। বাট আমি প্রীতমকে বলছিলাম যে করে নিই, কারণ রান্নাঘরটা ভীষণ নোংরা লাগে ভিডিওর মধ্যে, আমি যতই পরিষ্কার করে রাখি না কেন তবু ভীষণ নোংরা লাগে। তো ওকে বলাতে ও আমাকে একটা কথাই বলে ঠিক আছে করে নেবো। তো যাই হোক ওকে আমি বলেছি। এখানে দেখো পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। তোমরা আমাকে আগে বলতে যে বৃষ্টি তুমি কি বটিতে কাটতে পারো না, কিন্তু এখন দেখো কি সুন্দর বটিতে কাটতে পারি, আসলে ছুরি বটি সবটাতেই কাটতে পারি। এই যে দেখো রসুনের খোসাগুলো সব জড়ো হয়েছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। এইদিকে আলু পেঁয়াজটা একটা ঝুড়ির মধ্যে রাখবো, যেদিনকে রান্নাঘরটা বাগাবো সেদিনকে সুন্দর করেই গুছিয়ে নেবো। তো এখানে করতে করতেই দেখলাম আমাদের বান্ধবী চলে এসছে। আমাদের বান্ধবী কিন্তু আমাদের দুজনের কিন্তু সমবয়সী অতটাও না বান্ধবী, আসলে জানো তো বন্ধুত্বের কোনো বয়স হয় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বন্ধুত্ব মানে হচ্ছে তোমার সাথে ভাইবস, তারপরে তোমাদের মেন্টালিটি ম্যাচ করা, যার সাথে সব কিছু শেয়ার করতে পারবে। তো এখানে মেয়োনিজটা আমি ভালো করে ওই চিকেনের স্টাফিংটার সাথে মিক্স করে নিলাম। তারপরে এখানে যে দেখো ব্রেডগুলো সাজিয়ে নিচ্ছি সুন্দর করে, ব্রেডের এপিট ওপিট সুন্দর করে আমি বাটার লাগিয়ে নেবো, এতে টেস্ট কিন্তু ভীষণ সুন্দর লাগে। বাটারটা আর একটু সফট হলে সুন্দরভাবে লেগে যেত। আর এই যে বাটারটা কিন্তু আমি ফ্রিজে এরকম একটা সেরামিকের বাটার পট কিনেছি, সেটার মধ্যেই কিন্তু রাখি, এতে বাটারটা ভালোও থাকে আর খুব তাড়াতাড়ি কিন্তু বাইরে বের করলে মেল্টও হয়ে যায়। তো এখানে দেখো ভালো করে ব্রেডের মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম। তো প্রীতমকে আমি বলছিলাম যে আমাকে একটু হেল্প করে দাও, সে আসলে ওরও কাজে বেরোনোর সময় হয়ে গেছে, তো ওর অপেক্ষাই করছিল যে ও আসবে, তারপরে একবারই কাজে বেরিয়ে যাবে। তো এখানে বাটার লাগিয়ে নিচ্ছিলাম, আসলে অনেকগুলো করেছিলাম, প্রথমে প্রীতমকে করে দিচ্ছিলাম, তারপরে আমার বান্ধবী যে এসছে তাকে করে দিয়েছি, অর্ককে করে দিয়েছি, আমি পরে খেয়েছি। এখানে চিকেন স্টাফিংটা দিলাম, দেখতেই পেলে এটা কিন্তু খুব ভাল লাগে। তারপরে লেটুস পাতাটাই যে দেখো প্রীতম দিয়ে দিচ্ছে, দেন বাটারটাকে দিয়ে সুন্দর করে এটাকে আমি এপিট ওপিট কিন্তু তাওয়াতেই শিখে নেবো। তারপরে দেখো আমি ভুলে গেছিলাম চিজ দিতে, তারপর চিজ দেওয়ার পর আরেকটা করে লেটুস পাতা কিন্তু আমি এখানে অ্যাড করে নিলাম। চিজটা দিলে ভালো লাগে খেতে কিন্তু, সেই জন্য দেখো এখানে চিজ দিয়ে দিয়েছি আর একটু করে লেটুস পাতা অ্যাড করে দিয়েছি। আমি না মানুষের সাথে মিশতে ভালোবাসতে খুব ভালোবাসি জানো তো, কিন্তু জানো তো আমি তাদের সাথেই এখন মিশি যারা আমাকে একটু হলেও বোঝে, আসলে আমাকে ব্যবহার করুক সেটা আমি পছন্দ করি না। আর এইসব মানুষদের থেকে সত্যি বলতে আমি দূরেও থাকি। তো এইখানে দেখো স্যান্ডউইচটা বানিয়ে দেওয়ার পর আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইও এনেছিলাম, অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেই ফ্রেঞ্চ ফ্রাইটা মানে বলতে পারো ওটা আমি ওকে ভেজে দেবো, সেই কারণে সাদা তেলটা আমি এখানে দিলাম। এভাবে স্যান্ডউইচটা কেটে দিচ্ছি, অর্ককে দেবো, আর সেও বসে আছে তাকেও দেবো, সেই কারণে। এখানে প্রীতম আমাকে একটু একটু করে হেল্প করে দিচ্ছিলো, প্লেট দিয়ে দিচ্ছিলো, সব কিছুই দিয়ে দিচ্ছিলো। তো এখানে সবটাই আমি রেডি করে দিচ্ছিলাম। একা হাতে যখন জোগাড় করতে যায় না ভীষণ হাঁপুসোটা খেয়ে যায় এখন। এই যে প্যাকেটে ফ্রেঞ্চ ফ্রাইগুলো পাওয়া যায়, সেই প্যাকেটের ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই কিন্তু ভাজাটা পুরোটা হচ্ছে। আমি অনেক দিন পর বলতে পারো অনলাইন থেকে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। এই জিনিসটা অনেক আগে একবার করেছিলাম আর এখন একবার করলাম। এখন তো ব্লিঙ্কিট করলেই সব কিছু পাওয়া যায়। আর আমি সত্যি বলতে জানো তো এই স্মার্ট অ্যাপগুলো ভীষণভাবে ইউজ করি, কারণ আমার মনে হয় যে এই স্মার্ট অ্যাপগুলো ইউজ করতে জানাটা খুবই ভালো। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেল, তো ওকে আমি দিয়ে আসবো। সত্যি বলতে জানো তো গল্প করতে করতে আমাদের সময়টা বেশ পেরিয়ে গেছে। এই যে দেখো তাকে আমি আইসক্রিম খেতে দিয়েছিলাম, মানে একটু চকলেট আইসক্রিম আনা করেছিলাম, সেই চকলেট আইসক্রিম আনা করেছি। এই যে দেশি মুরগিটা নিয়ে চলে এসছে, তো সুন্দর করে রান্না করব ভেবেছি, কিন্তু আমি না খুব বেশি ঝাল দিয়ে ফেলেছিলাম। আসলে আমার আর মাথায় নেই, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে ঝাল খায় কি না, সে বলেছিল হ্যাঁ আমি ঝাল খাই, কিন্তু সেটা বলতে ভুলে গেছিলো যে আমি মাংসতে ঝাল খাই না। আসলে ওর আবার ডেফিনেশন আলাদা আছে, ও আবার মাংসতে একদমই ঝাল খায় না। তো এখানে মাংসটা রান্না করব, আমি সব কিছু মাখিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি, কারণ অল্পই তেল দেব, কারণ আমার না এটা না স্কিন মানে উইথ স্কিন চিকেনটা আছে, দেশি চিকেন কিন্তু স্কিন সমেত খেলে বেশি টেস্টি লাগে,
তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর বাকি মশলাটা বেটে দেবো। আজকে রান্নাটা পুরোটাই গোলমরিচের গুঁড়ো দিয়ে করব। ওই জন্য জানো তো ঝালটা কিছুক্ষণের জন্য লাগলেও ঝালটা পরে কিন্তু থেমে যাচ্ছিলো, মানে ঝাল হয়েছিল, ঝাল হয়েছিল। আর আমি আজকে ঝালটা দিয়ে করেছিলাম শুধুমাত্র প্রীতমের জন্য। প্রীতমের বেশ ঠান্ডা লেগেছিলো, ও আমাকে বেশ কদিনই বলছিল যে আমাকে একটু ঝাল মাংস রান্না করে দিবি। তো আমি দেখলাম আজকে যখন উপায় আছে তো আজকেই করে দিই। তো এখানে যেরকম নর্মাল আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিলাম, তার সাথে কিন্তু গোলমরিচও বেটে দিয়েছিলাম। এই যে মশলাটা ভাজছিলাম, ভাজতে কথা হচ্ছিলো, গল্প হচ্ছিলো। এবার অনেকেই বলবে তুমি কেন সামনে দেখালে না। আসলে কি জানো তো, সবাই কিন্তু কমফোর্টেবল থাকে না ভিডিওতে। তো আমি ভেবেছি যে না, কাউকে বিরক্তি করে ভিডিওতে দেখানো উচিতও না। আর আমি এখন চাইছিও না। আমি দেখবে আমার ফ্যামিলি মেম্বারদেরকেও এখন ভিডিওর মধ্যে ভীষণ কম আনি, তার কারণ আমার ভাল লাগে না কেউ কিছু উল্টোপাল্টা মন্তব্য করলে, আমার বেশ ভাল লাগে না। এই যে মাংস রান্না করছি এর মাঝে কিন্তু বাবার বৌমনিও এসেছিলো, চাইলে কিন্তু আমি তাদেরকেও দেখাতে পারতাম, কিন্তু আমি আজকে কাউকেই দেখাইনি। তাই আমি চেষ্টা করি দূরে রাখার। আমি নিজে ভিডিও করি, রান্না বান্না করি, সেগুলোই দেখাই। এখানে মাংসটা দিয়ে, এটা যেহেতু দেশি চিকেন তাই অনেকক্ষণ কষাতে হবে। এটা রান্না হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। মা কি করছে দেখি তো। তুমি কি করছো? দাদা পুকুর থেকে মাছ ধরে গেছে। বলো। আসলে দাদাটা মাছ ধরেছে, আমার দাদা নদী থেকে মাছ ধরে, নদীতে না বাবা, নদীতে না, পুকুরে মাছ ধরেছিল, তাই ওটাকে ভাগাভাগি করেছিল। আমরা যে রান্না করবো আর রান্নার জন্য ওইগুলো কিনেছে না, দিয়ে গেছে। আবার ভুলে যায় কথা বলো। তো একটা কাজ করো, মাছের বাজার করে দাও। তুমি ভালো করে ছাড়াও তো মাছগুলো, দিয়ে দাও। এটাই বাকি আছে বল। হ্যাঁ, মাছের বাজার একটা করে দাও। নদীতে মাছ ধরবে, রান্না করে আমার রান্না মাছের দোকান খুলি বল। হ্যাঁ, দোকান খোলো। মাছের ব্যবসা করবো না, মাছ বিক্রি করবো। আর তোদেরকে ঘরটা কে চালাবে, সংসারটা কি করবে? আমি করবো। তুই রান্না বান্না করবি? হ্যাঁ, পড়াশোনাটা কি করবে তাহলে? আমি করবো। এত করবি? এত ভালো ছেলে। হুম। রাখবো এত ভালো ছেলেটাকে আমি। কালকে না ভিডিও করাটা বেশ আমার কাছে চাপের ছিল, তার কারণ আমি এত গল্প করছিলাম, তাই আর আমার ভিডিও করা হয়নি সেভাবে। মাঝখানে বাবারা এসেছিলো, বাবারা এসে জানো তো পুকুরে মাছ ধরেছে, সেই মাছ দিয়ে গেছে। কালকে এই মাছগুলোও আমি বাছিনি, সব ধুয়ে টুয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম যে পরদিন বাছবো। আর এখানে আমি মাছ বাছছি কুয়োতলার কাছে, আর আমার ছেলে এসে এখানে কিন্তু ভিডিও করছে। আর মাছগুলো যেহেতু মোরলা মাছ ছিল, এই মাছ ছিল, আর এই ছোটো ছোটো মাছ কিন্তু ভীষণ কুটকাম। আচ্ছা, না দেখাই দা। কি মাছ বলতে পারবে? কি মাছ? কি মাছ? এটা মোরলা মাছ, মোরলা আর পুঁটি একসাথে মিক্স আছে। এটা পোনা মাছ, ছোট ছোট। এটা ডিমও রয়েছে মাছের? না, এই মাছের ডিম পাবে। সামনে থেকে দেখতে পেলে মাছগুলো বাচ্চা। গ্রামে তোমার বাবাদের পুকুর আছে, সেখান থেকে মাছ ধরে মাঝে মাঝে। আর আমি জানো তো, মানে যখনই মাছ ধরে বাবাকে বলেছি যে আমার তো মাছ খেতে ভীষণ ভালো লাগে, মানে পুকুরের মাছ। এখন তো সবই ট্যাঙ্কের মাছ, এই মাছ হ্যান্ড মাছ আছে, তো এখন না মাছ অত ভালো খাই না, সত্যি কথা বলতে। কেমন একটা গন্ধ লাগে, ওই কারণে খাই না। তো বাবা কালকে ধরিয়েছে মাছ, ধরেছিল মনে হয়। তো যেই ধরেছে সেই মেয়ের কথা মনে পড়েছে, দিয়ে আবার দিতে এসছে। তো কালকে না আমার বাছা হয়নি, কালকে আমার রান্না বান্নার ঝামেলা চলেছিলো। নিয়ে আজকে আবার সকালে সব মাছ টাছ বাছলাম, সব কিছু পরিষ্কার করে এখন নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এটা তাড়াতাড়ির মধ্যে খেয়ে নেবো। আরও কিছুটা মাছ ছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একবারে রান্না করব কালকে। আর আমাদের পুকুরের মাছ না ভীষণ টেস্টি হয়, খুব ভাল লাগে। শুধু এবারে না মানে ওই সরস্বতী পুজোর সময় যখন মাছ ধরেছিল, তখন না মাছগুলো খুব মানে মিষ্টি তো বটে, কিন্তু না মানে মাছগুলোতে দেখে মনে হলো একটুখানি কেমন একটা কম টেস্ট ছিল, জানি না কেন। কিন্তু আমরা ছোটোর থেকে বলতে পারো সেভাবে আমার বাবার সবই আছে, বাট আমরা সেভাবে কোনো কিছু পাইনি। মাছটাই বাবাকে বলতাম, বাবা মাছটা ধরবে, মাছটা খাবো। তো এখন মাছটা পাই, আমার খুব ভাল লাগে এই পুকুরের মাছ। মানে আমি সব ছেড়ে দিতে পারি, বাট এই মাছ কেন জানি না, মাছ খেতে আমার ভীষণ ভাল লাগে।
আমার পায়ের নীল পলিশগুলো উঠে উঠে কি হচ্ছে। আমার পাগুলোর না একটু যত্ন নিতে হবে, পাগুলোর কি অবস্থা, প্রচুর ফেটে যাচ্ছে। আর এই ঘরটাই বিশেষ করে ফেটে যাচ্ছে পাগুলো ভীষণ পরিমাণে। একটা ভাবলাম কথা বলি তোমাদেরকে, অনেকবার বলেছি তারপরে মনে হলো বলি কথা। আমি দেখি অনেক সময় যখন কোনো কিছু হয় আমাদের বাড়িতে অনুষ্ঠান বা কিছু, তখন তোমরা সব কিছুর সাথে না মানে ওই তুলনা করো। তো তখন আমাকে সবাই বলো এই তোমার মা বাবা তোমাকে ভালোবাসে না, এই বাসে না ও বাসে না। আমি না সত্যি কথা বলতে ভালোবাসার ডেফিনেশনটা তো এত ভালো বুঝি না, কেননা আমি সারা জীবন সবার কাছ থেকে একটু ভালোবাসাই চেয়ে গেলাম। আমার কাছে টাকা পয়সার ভ্যালুটা ভীষণ কম, এমন না যে আমি জানি টাকা পয়সা ছাড়া কিছু হয় না, বাট দিনের শেষে গিয়ে কোথাও শান্তিটাও খুব প্রয়োজন, যেটা আমি হয়তো আমাদের ঘরের মধ্যে প্রচুর অর্থ নেই, অনেক কিছু প্রবলেম আছে, অনেক কিছু নেওয়ার আছে, অনেক কিছু করার আছে আমাদের জীবনে, সেগুলো এই মুহূর্তে নেই, বাট ভবিষ্যতে হবে আস্তে আস্তে ভালোবেসে। কিন্তু একটা কি জানো তো, শান্তি আছে। আর একটা কথা, যারা বলে যে না তোমার বাবা তোমাকে ভালোবাসে না বাসে না, একটা টাইমে না আমার এই জিনিসটা মনে হতো একটা কথা বলি, মনে হতো না, একদম বলবো না, মনে হতো এটা। কিন্তু এই 3 বছরে না মানে এই জিনিসটা আমার জীবনে পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ একমাত্র বাবাই ছিল সেই মুহূর্তে, যে মুহূর্তে আমার জন্য শুধুমাত্র পৃথিবীর সবার সাথে লড়াই করেছে। মানে পুরো পৃথিবীকে একদিকে রেখে দিয়েছিল আর আমাকে আরেক দিকে রেখে দিয়েছিল। তো এই জিনিসটা কিন্তু তখন কেউ করেনি আমার জন্য, যেটা আমার বাবা করেছিল। সেই মুহূর্তে মানে যাদের অনেক মুখ আছে তারা কিন্তু ছিল না আমার পাশে, পাশে আসতো, ভয় পেত, কী করতো। তো জানো তো, আমরা সন্তানরা জানি আমাদের বাবা মারা আমাদের জন্য কতটা করেছে, বা কতটা আমাদের তাদের প্রতি রাগ অভিমান লুকিয়ে আছে, বা যাই কিছু সবটাই জানি। কিন্তু ওই যে বললাম, তোমরা বাইরেটা দেখে জাজ করো, ভেতরটা কেউ বোঝো না। আবার অনেক সময় যখন আমি আমার বাবা মায়ের প্রতি অভিযোগ নিয়ে কিছু বলি, তখন অনেকে বলো যে তুমি তোমার বাবা মাকে একদম ভালোবাসো না। ভালোবাসা ডেফিনেশনটা তো তা না। আমার বাবা আমার উপর ভীষণ রাগ দেখায়, কথায় কথায় আমার খুঁত ধরে। ভালোবাসার ডেফিনেশনটা কিন্তু এইটাই, মানে আমার উপর যে অধিকারটা ফলাতে পারে না, আর পাঁচটা মানুষের উপর সেই অধিকারটা কিন্তু ফলাতে পারে না। এটা আমাকে রিসেন্টলি একজন বললো, আমি বুঝলাম জিনিসটা। যাই হোক, তো না গো, মানে কোনো কিছু আমাকে মা বলে যে কোনো কিছু আসলেই বাড়িতে সবার আগে তোর কথাটা বলে মা, সবার আগে তোর কথা বলে বাবা, প্রীতমের কথা বলে যে প্রীতম এটা খেতে খুব ভালোবাসে, একটু রেখে দাও, এরকম করে বলে আমার মা। বলে আমাকে সেটা যে না গো ছেলেটা, মানে প্রীতম বেশি জন বলে না যে একটা টাইমে যখন দেখে মেয়েও ভালো আছে তখন সব কিছু যার কাছে মেয়ে ভালো থাকে, তো এখন না আমার থেকেও বেশি মানে বলতে পারো প্রীতমকে ভালোবাসে। আমি যেমন যাই, বাবা বলে এটা প্রীতম খেতে ভালোবাসে, ছেলেটাকে ঠিক করে এ করছিস তো আমাকে ভীষণ বকা দেয় আমার বাবা। তো আমার জিনিসটা খুব ভালো লাগে যে চলো সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়েছে ব্যাপারগুলো। হ্যাঁ, অনেক তো ঝড়ঝাপটা পেরোলাম জীবনে। সমাজের মানুষ জানো তো, কার বউ কী করছে, কার ছেলে কতটা খারাপ করছে, কার সাথে সম্পর্ক রয়েছে, কার মেয়ে কী করছে, এইগুলো দেখে। কিন্তু এই সমাজের লোকগুলো কিন্তু কার বাড়ি থেকে খেতে পাচ্ছে না, কার বাড়ি থেকে কত টর্চার হচ্ছে, কারা ওষুধ ছাড়া মারা যাচ্ছে, কাদের সংসারে অভাব টান, এগুলো কিন্তু দেখতে যায় না। তো মানুষ বলে না যে সমাজের মধ্যে থাকতে গেলে এই করতে হয় ওই করতে হয়, আমি বলবো এরকম সমাজকে গুলি মারো। সমাজ বলে কিচ্ছু হয় না, সমাজ শুধু মজার মশলাদার খবর নিতে জানে, আর কিছু না। এটা আমি আমার জীবনে এক্সপিরিয়েন্স থেকে বলছি। তোমরা হয়তো বলতে পারে তোমার আর কতই বা বয়স, কতটুকুই বা এক্সপিরিয়েন্স গেইন করেছো। আমার এই বয়সে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছি, অ্যান্ড তার থেকে অনেক কিছু শিক্ষাও নিয়েছি। তো এখন আমার লাইফে যদি বলো, তো আমি বুঝে গেছি কার আমার ভালো চাই বা কার আমার খারাপ চাই, অ্যান্ড প্রীতমও সেটা বুঝে গেছে। আর আমাদের সত্যি যায় আসে না এখন কে কী বললো, কী বলে তানা দিল। আমাকে যখন এখন কেউ তানা দিতে আসে, আমি উল্টে তাদের
ভুলগুলো মনে হয় মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে তোরা যে লুকিয়ে লুকিয়ে করছিস সেগুলো কি হচ্ছে, বা তোদের ব্যাপারে অনেক কিছু জানি। তখন তারপরে ভাবি যে ওদের সাথে আমার তুলনাটা আর কি আছে, মানে তাহলে তফাৎটা কী রইলো, তো এগুলো কিছু বলি না। তো আমার মনে হলো একটু শেয়ার করি তোমাদের সাথে, বললাম এই আর কি।